আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নিষেধাজ্ঞার পাহাড় মাথায় নিয়ে 1 বছরেরও বেশি সময় আত্মগোপনে থাকার পর হঠাৎ কেন ঢাকা সহ সারা দেশে খুলে যাচ্ছে আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয়গুলো? যেখানে দলটির কার্যক্রমই নিষিদ্ধ, সেখানে মাঝরাতে কিংবা সাত সকালে কারা দিচ্ছে স্লোগান? ভারতের মাটি থেকে শেখ হাসিনার এক একটি নির্দেশ কি তবে দেশের মাঠ পর্যায়ে বড় কোনো ঝড়ের সংকেত দিচ্ছে? পর্দার আড়ালে কি তবে বিএনপি বা অন্য কোনো শক্তির সাথে চলছে বড় কোনো সমঝোতা? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব আওয়ামী লীগের সেই গোপন ছক। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে নিষেধাজ্ঞার মাঝেই কি তবে ফিরছে আওয়ামী লীগ? কার্যালয় খোলা ও জামিন নেপথ্যে কিসের সমীকরণ? আমরা আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগ ফিরবে, এই আলাপগুলো গত কয়েকদিন যাবতই করছি। বলা যায় নির্বাচন পরবর্তী সময় থেকেই করছি যে আওয়ামী লীগ ফেরাটা এখন আসলে সত্যিকার অর্থে সময়ের ব্যাপার। তবে কেউ বিপদগামী যেন না হন, কৌশলী হতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। শুরুতেই এই কথাটা দিয়ে আলাপ শুরু করতে চাই। আজকে বাংলাদেশের প্রধান জাতীয় দৈনিক প্রথম আলো আওয়ামী লীগের ফেরা না ফেরা নিয়ে একটি প্রতিবেদন করেছে। তার আলোকে আমি এই মুহূর্তে কথা বলতে চাইছি। প্রথম আলোর আজকের এই স্টোরির বা প্রতিবেদনের শিরোনাম, নিষেধাজ্ঞার মধ্যেই সক্রিয়তার ইঙ্গিত, কি হিসাব করছে আওয়ামী লীগ? রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ এখন এক সন্ধিক্ষণে। 2024-এর 5 আগস্টের জঙ্গি হামলার পর 2025-এর মে মাসে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা, সব মিলিয়ে মনে করা হয়েছিল দলটি হয়তো দীর্ঘ সময়ের জন্য দৃশ্যপটের বাইরে চলে গেছে। কিন্তু সম্প্রতি সারা দেশে আওয়ামী লীগের 1 ডজনেরও বেশি কার্যালয়ের তালা খোলা এবং নেতা কর্মীদের সক্রিয় হওয়ার খবর পাওয়া যাচ্ছে। নিষেধাজ্ঞার মধ্যেই এই সক্রিয়তা কেন? আওয়ামী লীগ কি তবে সরকারের মনোভাব বোঝার চেষ্টা করছে, নাকি এর পেছনে বড় কোনো রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত রয়েছে? জাতীয় সংসদ নির্বাচনের পরদিন থেকে একটি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গত 2 সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের প্রায় 1 ডজনেরও বেশি কার্যালয়ে তালা খোলা হয়েছে। কোথাও তালা খোলা সম্ভব না হলেও কার্যালয়ের সামনে স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। দলীয় সূত্রগুলো বলছে এটি মূলত একটি টেস্ট কেস। এর মাধ্যমে দলটি দেখতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের পর গঠিত নতুন সরকার বিএনপি নেতৃত্বাধীন তাদের প্রতি কতটা কঠোর বা নমনীয়। এছাড়া কারাবন্দী নেতাকর্মীদের জামিনের ক্ষেত্রে সরকার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিনা তাও দলটির একটি বড় পর্যবেক্ষণ। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভারত থেকে তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আস্তে আস্তে সক্রিয় হতে। বিশেষ করে জেলা ও মহানগর কার্যালয়গুলো খোলার মাধ্যমে তারা রাজনৈতিক অস্তিত্বের জানান দিতে চাইছে। মজার ব্যাপার হলো এই উদ্যোগগুলো কিন্তু শীর্ষ নেতারা নিচ্ছেন না, নিচ্ছেন তৃতীয় ও চতুর্থ স্তরের নেতারা। এখানে একটি চমকপ্রদ তথ্য পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে কিছু ক্ষেত্রে বিএনপির স্থানীয় নেতাদের পরোক্ষ সহায়তা বা সবুজ সংকেত পাওয়া গেছে। প্রশ্ন জাগতে পারে, বিএনপি কেন আওয়ামী লীগকে সুযোগ দেবে? আওয়ামী লীগের একটি অংশের ধারণা অন্তর্বর্তী সরকারের চেয়ে বিএনপি তাদের প্রতি কিছুটা নমনীয় হতে পারে। কেন? কারণ রাজনৈতিক বাস্তবতায় বিএনপি এখন ক্ষমতায়। তারা হয়তো চাইছে না আওয়ামী লীগ একদম নিশ্চিহ্ন হয়ে গিয়ে অন্য কোনো চরমপন্থী বা বিরোধী শক্তি যেমন জামাত বা এনসিপির মতো শক্তি বেশি শক্তিশালী হয়ে উঠুক। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলেছেন যে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ, তাই সেভাবেই বিষয়টিকে দেখা হবে। গত সোমবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কথা বলেছিলেন। অর্থাৎ প্রকাশ্যে বিএনপি কখনোই আওয়ামী লীগকে সমর্থন দেবে না, কারণ এতে তারা নিজেরাই রাজনৈতিক চাপে পড়বে। কিভাবে চাপে পড়বে? বিশেষ করে জামাত ও এনসিপি এই ইস্যুতে সরকারকে চাপে রাখতে পারে। এই আলাপগুলো কিন্তু আমি এর আগেও ভিডিওতে বলেছি। একেই বলে পলিটিক্স, যে প্রকাশ্যে যদি এখনই বিএনপি বলে দেয় যে নিষিদ্ধ উঠে গেল, আপনারা কার্যালয় খোলেন, আপনারা আসেন, গোল হন, জড়ো হন, হয়ে কর্মসূচি করেন। জামাত এনসিপি যেভাবে 24-এর জুলাই আগস্টে সহিংসতা করেছিল,
আন্দোলনের নামে জঙ্গি হামলা করেছিল, ঠিক তেমনি একটি জঙ্গি হামলা করবে বিএনপি সরকারের উপর। বিএনপি যতক্ষণ না পর্যন্ত এই জঙ্গিদের কন্ট্রোলে না আনতে পারবে, আমি আগেও বলেছি আবারও বলছি, প্রথম আলোর এই প্রতিবেদনের আলোকেই বলছি, এবং আরো বিভিন্ন তথ্য উপাত্ত নেপথ্যে তথ্য উপাত্তের আলোকে বলছি যে বিএনপি প্রকাশ্যে এখনই বলবে না যে উন্মুক্ত আওয়ামী লীগ, কিন্তু কৌশলে কাজ করতে হবে, ধীরে ধীরে কাজ করতে হবে। অতি উৎসাহী হওয়া যাবে না আওয়ামী লীগের জন্য, এটি কিন্তু একটি বার্তা। অতি উৎসাহী হতে গেলে বিএনপি কিন্তু কঠোর হতে বাধ্য হতে পারে শুধুমাত্র জামাত এনসিপি জঙ্গিদের চাপে এবং জঙ্গিদেরকে ঠান্ডা রাখার জন্য। সেটি কি আওয়ামী লীগের জন্য ভালো হবে? আসুন একটু রয়ে শুয়ে আসুন। আওয়ামী লীগের বড় লক্ষ্য এখন নেতাকর্মীদের কারাগার থেকে বের করে আনা। সম্প্রতি বেশ কিছু জামিনের ঘটনা দলে নতুন করে আশার সঞ্চার করেছে। সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাবন্দী অবস্থায় মারা যান, যা দলে শোক ও উদ্বেগ সৃষ্টি করেছিল। এর বিপরীতে প্রায় 1.5 বছর পর কারাভোগের পর অসুস্থ সাবেক এমপি দবিরুল ইসলামের মুক্তি একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। 18 ও 23 ফেব্রুয়ারি বরিশালের জেবুন্নেসা আফরোজ এবং তালুকদার মোহাম্মদ ইউনুসের জামিন পাওয়া কর্মীদের মনে সেই বিশ্বাস জন্ম দিয়েছে যে আদালতের প্রক্রিয়া এখন হয়তো কিছুটা শিথিল হচ্ছে। তার আগে একটু বলে নেওয়া ভালো যে রমেশ চন্দ্র সেন ইউনুসের আমলে নির্বাচনের কয়েকদিন আগে অসুস্থ হয়ে মারা গেছেন। আওয়ামী লীগের হিসেব হলো, যদি মধ্যম ও শীর্ষসারের নেতারা জামিন পেতে শুরু করেন তবে সাংগঠনিক তৎপরতা বাড়বে, এমনকি বিদেশে আত্মগোপনে থাকা নেতারাও তখন দেশে ফেরার সাহস পাবেন। আওয়ামী লীগের পতনের পর গত 18 মাস ধরে রাজধানীতে তাদের 3টি প্রধান কার্যালয় গুলিস্তান, ধানমন্ডি ও তেজগাঁও বিধ্বস্ত ও পরিত্যক্ত অবস্থায় আছে। গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয়টি এখন ভবঘুরেদের আড্ডাখানা। অনলাইনে বিভিন্ন অডিও কলে শেখ হাসিনা এই কেন্দ্রীয় কার্যালয়টি উদ্ধার করতে না পারার বিষয়ে তীব্র হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। গত শুক্রবার ধানমন্ডিতে যুব মহিলা লীগের কিছু নেত্রী পতাকা হাতে স্লোগান দিলেও বড় কোনো সাংগঠনিক মহড়া এখনো সম্ভব হয়নি। পঞ্চগড় সহ বিভিন্ন স্থানে কার্যালয় খোলা হলেও অনেক জায়গায় আবার ব্যানার ছেড়ে ফেলার ঘটনাও ঘটেছে, অর্থাৎ মাঠের পরিস্থিতি এখনো পুরোপুরি তাদের অনুকূলে নয়। দেশে আওয়ামী লীগের একটি বড় সমর্থক গোষ্ঠী রয়ে গেছে। নির্বাচনে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে না থাকলেও তাদের সমর্থকরা কিন্তু পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন। ফলে বিজয়ী প্রার্থীদের পক্ষ থেকে কিছুটা সহানুভূতি তারা প্রত্যাশা করতেই পারে। তবে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, বিদেশে বসে রাজনীতি করা যায় না। আওয়ামী লীগকে যদি ফিরতে হয় তবে দেশের ভেতরেই কার্যকর নেতৃত্ব তৈরি করতে হবে। এখন যারা ক্ষমতার কেন্দ্রে আছেন তাদের সাথে কোনোভাবে সমঝোতা ছাড়া আওয়ামী লীগের ফেরা প্রায় অসম্ভব। এটি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। বাংলাদেশ আওয়ামী লীগের একটা উল্লেখযোগ্য শীর্ষ নেতৃত্ব এখনো কিন্তু দেশে আছে। আমি অনেকবার ভিডিওতে বলেছি, আবারও বলছি, কমপক্ষে শতাধিক এমপি বাংলাদেশে এখনো আছেন। এই মুহূর্তে আওয়ামী লীগের নেতা মন্ত্রী এবং এমপি প্রায় 130 জনের মতো কারাগারে আছেন, এবং অন্যান্য নেতা, কেন্দ্রীয় নেতা মিলিয়ে ধরুন খুব বেশি হলে 150। আর শখানেক দেশের বাইরে আছেন শীর্ষ নেতৃত্ব, এমপি, মন্ত্রী বা কেন্দ্রীয় নেতা। আর শখানেকের বেশি বাংলাদেশে কিন্তু এখনো আছেন। আওয়ামী লীগের উচিত হবে যারা বাংলাদেশে আছেন তাদেরকে দিয়ে এবং তাদেরকে অ্যাক্টিভ করা। এখনই প্রকাশ্যে না আসতে পারলেও তাদের যে কোনোভাবে তাদের উইংটাকে অ্যাক্টিভ করাটা খুব বেশি প্রয়োজন। তাদেরকে দিয়েই সক্রিয় হতে হবে আওয়ামী লীগ। সক্রিয় হবার পরে মোটামুটি পরিস্থিতি শান্ত হলে যারা বিদেশে আছেন, আত্মগোপনে আছেন, তারা আস্তে আস্তে দেশে ফেরার প্রস্তুতি নিতে পারেন। কিন্তু সর্বাগ্রে যারা দেশে আছেন তাদেরকে দিয়ে কাজ চালানোটা হবে বুদ্ধিমানের কাজ। কার্যত বলা যায় যে আওয়ামী লীগও এখন খানিকটা রোয়েশ হয়ে এগোনোর নীতি নিয়েছে। তারা একদিকে মাঠের পরিস্থিতি দেখছে, অন্যদিকে আদালতের মাধ্যমে নেতাদের ছাড়িয়ে আনার চেষ্টা করছে। কিন্তু তাদের সামনে বড় বাধা দুটি: আইনি নিষেধাজ্ঞা ও নিবন্ধন বাতিল ও রাজনৈতিক প্রতিপক্ষ জামাত এনসিপির চাপ। বিএনপি সরকার কি শেষ পর্যন্ত আওয়ামী লীগকে স্পেস দেবে, নাকি রাজপথের চাপে কঠোর অবস্থান বজায় রাখবে? সময় এবং আগামী কয়েক মাসের আদালতের রায় বলে দেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ গতিপথ।
বন্ধুরা, আপনারা কি মনে করেন আওয়ামী লীগের এই ছোট ছোট মিছিল বা কার্যালয় খোলা কি বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত, নাকি এটি স্রেফ টিকে থাকার লড়াই? আপনার মতামত কমেন্টে জানান। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, 5 আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে ছাত্র জনতার পাশাপাশি অসংখ্য পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এ কথা আমরা সবাই জানি, নতুন করে কিছু বলার নেই। 400টিরও বেশি থানা পুড়িয়ে দেওয়া হয়েছিল, জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের সামনে আবির্ভূত হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী অধ্যাপক, তিনি ক্ষমতায় আসীন হওয়ার সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন যে 2024 সালের 31শে আগস্ট পর্যন্ত যা কিছু ঘটেছে সেগুলো নিয়ে কোনো মামলা করা যাবে না, কারোর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। সেটা তার বলার কথাই ছিল, আমরা অবাক হইনি তাতে কিছু। কিন্তু যখন সরকার পরিবর্তন হলো, ডক্টর ইউনূস সরকারের বিদায়ের মাধ্যমে বিএনপি সরকার গঠিত হলো, তখন বিএনপি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত করা হবে, বিচার করা হবে। হঠাৎ করে দৃশ্যপট বদলে গেল। জুলাই যোদ্ধারা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন, সাথে আরো অনেকে। যখন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই সালাউদ্দিন আহমেদ বললেন যে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত করতে চায় বিএনপি, তদন্ত করা হবে। ঠিক একইভাবে একদিন আগেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন সেটাই বিএনপির সিদ্ধান্ত। এমন কথা একের পর এক শোনার পর থেকে রীতিমতো হুঙ্কার ছাড়ছেন জামাত এবং এনসিপির নেতারা। তারা বলছেন যে বিচার করা যাবে না। কিসের বিচার? মীমাংসিত বিষয়, এবং যদি এগুলো করা হয় তাহলে রাজপথে নামতে বাধ্য হবে এনসিপি নেতারা অথবা এনসিপির সহযোগী বন্ধুরা। স্বরাষ্ট্রমন্ত্রীর পর স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে কথা বললেন, তখন সাথে সাথে জামাতের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হলো অফিসিয়ালি। জামাতের বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক মিয়া গুলাম পরওয়ার তিনি কি বলছেন? তিনি বলছেন, সুরক্ষা অধ্যাদেশ উপেক্ষা করে পুলিশ হত্যা তদন্তের নামে জুলাইয়ের ঘটনা প্রবাহ ভিন্ন খাতে প্রবাহের অপচেষ্টা চলছে। কথাগুলো শুনেন খেয়াল করে, মজা লাগবে। তিনি বলছেন, যারা ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করছেন তারা মনে রাখবেন, এই ধরনের আত্মঘাতী পদক্ষেপের পরিণতি থেকে কেউ রেহাই পাবে না। সুরক্ষা অধ্যাদেশ মানে ওই যে দায়মুক্তি আইনের মাধ্যমে এই সব যে ঘটনাগুলো ঘটেছে তার কোনো বিচার করা যাবে না, বা যদি কারোর সংশ্লিষ্টতা পাওয়াও যায় তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না, এই তো দায়মুক্তি। নাহিদ ইসলাম সাবেক উপদেষ্টা এবং এনসিপি সভাপতি তিনি কি বলছেন, পুলিশ হত্যার তদন্ত নাকি করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সেই যে যুদ্ধ পরিস্থিতি যদি বিচার নিশ্চিত করতে হয়, তাহলে আগে জুলাই যোদ্ধা যারা গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। তাদের বিচার তো নিশ্চিত করা হয়েছে, বিচার তো চলছিল, এটা বা নতুন করে বলার কি আছে? সেই বিচার প্রক্রিয়া কি থেমে রয়েছে? বরং বিচার প্রক্রিয়া চালাতে গিয়ে কি ধরনের কোন ধরনের কলঙ্কজনক অধ্যায় এই আইসিটি ট্রাইব্যুনালের মধ্যে জড়িয়ে ফেলা হয়েছে। সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম কি ভুয়া তথ্য উপস্থাপন করেছেন আমরা জানি না। অবশ্যই এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে আওয়ামী লীগের দায় রয়েছে, শেখ হাসিনার দায় রয়েছে, কিন্তু তৃতীয় পক্ষ হয়ে কারা স্নাইপার রাইফেল ব্যবহার করেছিল, কারা পুলিশ সদস্যদের হত্যা করেছিল, সেই প্রশ্নগুলো তো অনেক আগে থেকে উঠছে, কিন্তু মানুষের মুখ বন্ধ করে রাখার চেষ্টা করা হচ্ছিল। সেই বিষয়ে আসছে। নাহিদ ইসলাম বলছেন যে এটা মীমাংসিত বিষয়। এটা মীমাংসিত বিষয় কোন দিক থেকে?
কে তার সঙ্গে মীমাংসা করেছে? এই যে শত শত পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, শত শত পুলিশের যে পরিবার, তাদের সদস্যরা, তারা তার সঙ্গে মীমাংসা করেছে? শুধু হুঙ্কার নয়, বরং তারা হুঙ্কার ছাড়ছে এই কারণেই যে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। তথাকথিত জুলাই যোদ্ধা নামে পরিচিত যারা, আমি বিশেষ কিছু মানুষকে তথাকথিত জুলাই যোদ্ধা বলছি এই কারণে, তারা তো টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে বিভিন্ন টেলিভিশন ক্যামেরার সামনে বিভিন্ন ইন্টারভিউ তারা একেবারে খেয়াল খুশি মতো প্রকাশ্যে ঘোষণা দিল যে আমরা পুলিশকে হত্যা করেছি, আমরা যদি পুলিশকে হত্যা না করতাম এই বিপ্লব সফল হতো না। কেউ বলছেন আমরা মেট্রো রেলে আগুন দিয়েছি, কেউ বলছেন আমরা সেতু ভবনে আগুন দিয়েছি, আমরা বিটিভি ভবনে আগুন দিয়েছি, এগুলো না করলে বিপ্লব সফল হতো না। এবং যে স্নাইপার রাইফেলের কথা বলছিলাম, সেই স্নাইপার রাইফেল সম্পর্কে তো প্রশ্ন তুলেছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন, ডক্টর ইউনূস সরকারের যিনি প্রথম দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, এবং তিনি প্রশ্ন তুললেন বিধায় যে আহত নিহত পুলিশ সদস্য, আনসার সদস্য বা ছাত্র জনতার মধ্যে যারা নিহত হয়েছেন তাদের শরীরে স্নাইপার রাইফেল বা 7.62 রাইফেলের গুলি, এই রাইফেল কিভাবে এলো সিভিলিয়ানদের হাতে, এই রাইফেল কিভাবে গেল, আসলেই কিভাবে গেল? এবং এই প্রশ্নটি কেউ সমস্যাটা তুলছেন না। হ্যাঁ, এই কথা সত্য, যুবলীগ ছাত্রলীগের ক্যাডাররা ওই আন্দোলনে নেমেছিল, সাধারণ মানুষের উপরে চড়াও হয়েছিল, কিন্তু তারা তো আর পুলিশ সদস্যদের আহত করবেন না। পুলিশ তো তাদের সহযোগী সরকারি সংস্থা ছিল। তাহলে সেইগুলো করে কারা বিপ্লবকে ত্বরান্বিত করতে চাচ্ছিল, তথাকথিত বিপ্লবকে? একেবারে সমীকরণ তো স্পষ্ট আমাদের সামনে। অতএব তদন্ত একটা শুরু হলে এইসব কথিত জুলাই যোদ্ধারা ফেঁসে যাবেন, বিচারের মুখোমুখি হতে হবে, কাঠগড়ায় দাঁড় করাতে হবে, ফাঁসি কাষ্ঠে ঝুলতে হবে। তারা বুঝে গেছেন, এই কারণে তারা হুঙ্কার ছাড়ছে। আর অনেকে বলছেন বিএনপি এই বিচার করবে না। হতে পারে বিএনপি এগুলো টোপ দিয়ে বিরোধী দল এখন যারা রয়েছে, জামাত কিংবা এনসিপি, তাদেরকে করায়ত্ত করে রাখার চেষ্টা করতে পারে, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমরা মনে করি, বিশ্বাস করি, বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোটে নির্বাচিত হয়েছে, তারা অন্তত এই জায়গাটিতে বিট্রে করবে না। বিট্রে করলে ইতিহাসের কাছ থেকে মানুষ যেমন অনেক শিক্ষা পেয়ে আসছে, বিভিন্ন দল শিক্ষা পেয়ে আসছে, তার ইতিহাস তো আমাদের সামনে রয়েছে। বিএনপি কি করবে এখন, সেটি বিএনপির বিষয়। ভালো থাকো সবাই।